1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ আগস্ট বিপ্লবে যাদের রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আগস্ট বিপ্লবের অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। যে আন্দোলনের, যে বৈষম্যের অন্যতম শিকার ছিলেন আপনারা আমরা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেই কুচক্রী মহল হেন কোনো কাজ করে নাই, কিছুই বাকি রাখে নাই যাতে এই দেশ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। আজকে যে শহীদদের রক্তের বদলাতে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আমি তো মনে করি দীর্ঘ সময় ধরে আপনারা এখানে যে সমস্ত বিষয়ে আলোচনা করছেন, এই আগস্ট বিপ্লব না হলে এতক্ষণ আমাদেরকে আয়নাঘরে যেতে হতো, আমাদেরকে ঘেরাও করা হতো, বলা হতো যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে, এবং এভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় ছাত্র যাতে ভর্তি না হয়, ছাত্র হ্রাস পেতে পেতে যাতে বন্ধ হয়ে যায়, সেই জন্য ইবতিদায়ী মাদ্রাসা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর যে ফয়সালা সেটি আল্লাহ পূর্ণ করবেনই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, বলার অনেক কিছুই ছিল, কিন্তু সময় এমন সংক্ষিপ্ত যে নামাজের সময় এই মাদ্রাসা শিক্ষা নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন, এগুলো আমি আর পুনরুল্লেখ করতে চাই না। আমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়িত্ব পেয়েছি, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। যে মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে, মাদ্রাসার সার্টিফিকেট অবমূল্যায়ন করা হয়েছে, মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে যাদেরকে বিভিন্ন চাকরিতে বঞ্চিত করা হয়েছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই বঞ্চিত অধিকারকে আমাদের পুনরুদ্ধার করা। আমাদের ছাত্রছাত্রীদের মনের ভিতরে এই কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে যে আমাদেরকে আর অন্যদিকে তাকানোর প্রয়োজন নাই। আমার সার্টিফিকেট আমার মূল্যায়ন করবে, আমি স্বকীয় পরিচয়ে পরিচিত হব, সমাজের আমার আসল জায়গাটি আমার যোগ্যতার বলে ছিনিয়ে আনব। সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের বর্তমান প্রশাসন, বিশেষ করে আমাদের টিএমইডির সচিব মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর মাদ্রাসা শিক্ষাকে উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি আপনাদেরকে কয়েকটি আশার বাণী শোনাই। প্রথমত হচ্ছে, মাদ্রাসা শিক্ষায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাকে দূর করার জন্য আমাদের যে সমস্ত ইবতিদায়ী মাদ্রাসা, সেই ইবতিদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে এমপিভুক্ত করা এবং সরকারি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং একই সাথে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল স্থাপন করা হয়েছিল। সকল রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হয়েছে, কিন্তু মাদ্রাসা সরকারি তো দূরের কথা, এমপিওভুক্ত হয়নি। বরং একটি রেজুলেশনের ভিত্তিতে পত্র জারি করা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ। এই পরিস্থিতিতে মাদ্রাসাগুলো থুবড়ে পড়েছে, সেগুলো আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। মাদ্রাসা শিক্ষকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ না থাকার কারণে, যুগোপযোগী প্রশিক্ষণ না থাকার কারণে মাদ্রাসার ছাত্ররা সঠিক শিক্ষা পায় না। শিক্ষকদেরকে প্রশিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশে একমাত্র একটি বিএমটিটিআই আছে, মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটা গাজীপুরে প্রতিষ্ঠিত। আমরা হিসাব করে দেখেছি, একজন শিক্ষক সেখানে, মাদ্রাসার শিক্ষক সেখানে ট্রেনিং পাওয়ার পর পুনরায় অন্য কোনো একটা কোর্সে আসার জন্য
সিরিয়াল পেতে তার 40 বছর লাগবে। 40 বছর পরে উনি আবার ট্রেনিং পাবেন, তাহলে তো এই ব্যক্তিকে কবর থেকে তুলে আনতে হবে। এই অবস্থার অবসানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সচিব মহোদয় করেছেন। সেটি হচ্ছে আপাতত প্রতিটি বিভাগে একটি বিএমটিটিআই স্থাপন করা, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআই এর আলোকে ইটিআই প্রতিষ্ঠা করা, প্রতিটি জেলায় মাদ্রাসার ছাত্রদের জন্য, বিশেষ করে ইবতেদায়ী ছাত্রদের জন্য বৃত্তি চালু করা, তাদের জন্য মিড ডে মিল চালু করা, এইসব ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই শিরোনামে রাষ্ট্রীয় পর্যায়ে সচিব মহোদয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রহণকারী স্টেক হোল্ডার, বিভিন্ন মাদ্রাসা প্রধান, ছাত্র এবং বিভিন্ন পণ্ডিত ব্যক্তিত্ব তারা স্বীকার করেছেন যে এ পর্যন্ত বাংলাদেশে এই ধরনের সরকারি উদ্যোগে কোনো সেমিনার অনুষ্ঠিত হয়নি, যেটি এখন অনুষ্ঠিত হয়েছে। আমরা বোর্ডের উদ্যোগেও 2 দিনব্যাপী কর্মশালা করেছি। মাদ্রাসা শিক্ষার সিলেবাসকে উন্নত করার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। এভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাদ্রাসা ছাত্র যাতে কওমি মাদ্রাসা থেকেও আসতে পারে, যেটি পূর্বে ছিল নবম শ্রেণীতে ভর্তি, আমরা সেটি চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে দাখিলে 6ষ্ঠ শ্রেণীতে যে রেজিস্ট্রেশন সেটা চলবে, সাথে সাথে ক্লাস 9এও রেজিস্ট্রেশন করা হবে। এখন আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা যারা মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের আসাতাজায়ে কেরাম আমাদেরকে যেভাবে মানুষ করার চেষ্টা করেছেন, এখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে, আমরা যারা বর্তমানে এই ধারার শিক্ষা ব্যবস্থার সাথে আছি, দায়িত্বে আছি, আমাদেরকে সেই কথা মনে করতে হবে যে আমরা কি সেভাবে খলুসিয়তের সাথে ছাত্রছাত্রীদেরকে মানুষ করার জন্য চেষ্টা করি কিনা, নাকি শুধু চাকরির উদ্দেশ্যে ক্লাসে আসি ফিরে যাই। আমাদের আত্মসমালোচনা করতে হবে, আমাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে, যাতে আমাদের ছাত্ররা ভবিষ্যতে যার যার যোগ্যতা অনুসারে উচ্চ আসীন হতে পারে, সেভাবে তাদের গড়ে তুলতে হবে। সর্বোপরি এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচারের সাথে জড়িত কারা ছিল? তারা তো সকলেই তথাকথিত শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত ছিল, কিন্তু তারা মানুষ হতে পারে নাই। তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, দেশপ্রেম ছিল না, মানবতাবোধ ছিল না, মানবতার প্রতি শ্রদ্ধাবোধ ছিল না। তাদের প্রধান টার্গেট ছিল, তাদের প্রধান অন্তরায় ছিল এই সমস্ত অপকর্ম করার ইসলাম এবং ইসলামী শিক্ষা। সেই ইসলাম এবং ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা এই সমস্ত অপকর্মগুলো করেছে। আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে নেতৃত্ব দেবে, ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওহীভিত্তিক শিক্ষা, যাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, তারাই এই দেশের নেতৃত্ব দিবে। এবং সেই নেতৃত্বকে তৈরি করার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথা ইসলামী শিক্ষা ব্যবস্থাই হচ্ছে একমাত্র শিক্ষা ব্যবস্থা, এর কোনো বিকল্প নাই, যেটি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমরা যাতে ভবিষ্যতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন, সেই দোয়া, সহযোগিতা এবং পরামর্শ কামনা করে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।